ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, ভগ্নাংশ, ঐকিক নিয়ম, বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক বিশ্লেষণ। এই যে কয়েকটা টপিক রয়েছে, এই কয়েকটা টপিক থেকে আজকে আমরা বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব, যে অঙ্কগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এবং চাকরির পরীক্ষায় যেগুলো বারবার রিপিট হয় এরকম অঙ্কই কিন্তু আজকে আমরা আমাদের আলোচনায় রেখেছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনারা। তো শুরুতেই আমরা বাস্তব সংখ্যার আলোচনায় চলে যাচ্ছি। 1 নম্বর যে অঙ্কটা রয়েছে স্ক্রিনে সেটা একটু দেখেন। বলা হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? 16, 18, 20, 24। এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা যায়, এবং অঙ্কটা কিন্তু অনেক সহজ অঙ্ক। যদি আমরা একটু দেখি যে অঙ্কটাতে কি বের করতে বলেছে, দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে সংখ্যাটি কত, আর উপরে একটা কন্ডিশন রয়েছে যে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। এটা একটা শর্ত বা কন্ডিশন, যেটাকে আমরা প্রশ্ন মতে বলে থাকি। তো আমরা ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। আমরা সবসময়কার মতো এই ধরনের অঙ্ক কিভাবে করি, যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করি। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি বলেন তো দেখি? আমরা লিখতে পারি একটি সংখ্যার 3 গুণের সাথে, তার মানে এক্স এর 3 গুণের সাথে, এই পর্যন্ত আসলাম, দ্বিগুণ যোগ করলে, তার মানে ওই এক্সের দ্বিগুণ যোগ করলে ফলাফল কত হবে? 90 হবে, তার মানে 90। তাহলে দেখেন তো দেখি বা কি লেখা যায়? 3x আর 2x হচ্ছে 5x, ইকুয়াল হচ্ছে 90। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 90, তার নিচে হচ্ছে 5। তাহলে 5, 18, 90, তার মানে x এর মান হচ্ছে আমাদের 18 বা 18। তাহলে সংখ্যাটা যেহেতু আমি কি ধরেছিলাম বলেন তো দেখি? আমি যেহেতু সংখ্যাটিকে x ধরেছিলাম, তো ফাইনালি x এর মান আমরা কত পেলাম? 18 বা 18। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে, দেখেন, খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট, অর্থাৎ 18 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? ওকে, তার মানে আমরা বাস্তব সংখ্যার আলোচনা করছি। এগুলো কিন্তু বাস্তব সংখ্যা ক্যাটাগরিতেই পড়ে এই ধরনের অঙ্কগুলো। তো দেখেন বিষয়টা কি, যে 60 থেকে 80 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এই দুটো আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা শুরুতে যে এই যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যে মানে কি রয়েছে সেটা আমরা বের করতে চাই। তো আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, মোট হচ্ছে 25টি। ওকে, এই প্রশ্নটাও কিন্তু ম্যাক্সিমাম সময় আসে যে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে। তো আমরা যদি মৌলিক সংখ্যার আলোচনাটা একটু আপনাদের সঙ্গে করি 2 মিনিটে, তাহলে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? এই যে 2 থেকে, অর্থাৎ পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এবং মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে। তাহলে 2, 3, 5, 7, এরপরে রয়েছে 11, 13, 17, 19, এরপরে রয়েছে 23, 29। ওকে, আমি 10 রেঞ্জে লিখছি। তারপরে হচ্ছে 31, 37, এইভাবে 41, 43, 47, 53, 59, এরপরে 61, 67, এবার রয়েছে এদিকে আমি লিখি 71, 73, 79, এরপরে রয়েছে 83, 89 এবং সবশেষে রয়েছে 97। তাহলে খেয়াল করে দেখেন মোট কয়টা হচ্ছে মৌলিক সংখ্যা? আমরা যদি একটু হিসাব করি, তাহলে এখানে 4টা, এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 2টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে রয়েছে 3টা, এবং এখানে 2টা, এবং সবশেষে 90 থেকে 100-র মধ্যে রয়েছে একটা। তো আমরা একটা সিরিজ মনে রাখি, সেটা কি? সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, 4 4 মানে 44, 22, 32, 23, 21। এ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা। দেখেন 4 4 2 2 মানে 44, 22, 32, 23 এবং 21। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্নটা কি? এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হবে আপনাদের, যে আলোচনাটা আমি একটু রিপিট করলাম যেন আপনারা একটু রিকল করতে পারেন বা একটু রিমেম্বার করতে পারেন। তাহলে খেয়াল করেন বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের কিন্তু বলা হচ্ছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার দ্বয়ের গড় কত, গড় জানতে যাচ্ছে। তো আগে 60-এর চেয়ে বড় 80-র চেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা একটু বের করি। তাহলে 60-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটা আছে? 61। খেয়াল করে দেখেন, 60-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা 61।
এবং 80 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা আছে? 79। তাহলে দুটো আমরা পেয়ে গিয়েছি, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা পেয়ে গিয়েছি এবং এ দুটোর গড় জানতে যাচ্ছে। আচ্ছা, গড় মানে কি? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 79 আর 61 আমরা যোগ করে কয় দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে 9 আর 1 10-এর শূন্য হাতে কত? 1। 7 7 14 হয়ে যাচ্ছে এখন, তাই না? তাহলে ভাগ হচ্ছে 2, তাহলে 7 দুগুণ 14, তার মানে 70 দুগুণ 140। তাহলে নিঃসন্দেহে আমাদের ক নম্বর অপশনটা ক্ষেত্রে রাইট। তো এইভাবে আপনাদের কিন্তু জিনিসগুলো সম্পর্কে একেবারেই স্বচ্ছ বা ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি নিচের কোনটি সহমৌলিক সংখ্যা? তো সহমৌলিক বা কো প্রাইম নাম্বার সম্পর্কে আমাদের ধারণা যাদের নেই তাদেরকে একটু আমি ধারণা দিয়ে দিচ্ছি। তো দেখেন সহমৌলিক সংখ্যা কি, মনে রাখবেন মৌলিক সংখ্যার সাথে সহমৌলিকের কোনো সম্পর্ক নেই। মনে হতে পারে যে মৌলিকের সাথে সহমৌলিকের একটা সম্পর্ক আছে, কিন্তু আপাত দৃষ্টিতে আপনারা যখন অঙ্ক করবেন তখন মৌলিকের সাথে কোনো সম্পর্ক থাকে না সাধারণত সহমৌলিকের। তো খেয়াল করে দেখেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যাই কিন্তু, এই যে 7 ব্যতীত কোনো সংখ্যাই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। তো তার মানে বোঝাই যাচ্ছে যে সহমৌলিকের সাথে মৌলিকের তেমন কোনো সম্পর্ক নেই বললেই চলে। কিছুটা রয়েছে, তবে তেমন কোনো উল্লেখযোগ্য সম্পর্ক নেই। তাহলে খেয়াল করেন, আমরা যদি 15 এর উৎপাদকগুলো খেয়াল করি তাহলে 15কে কী কী দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা এবং 15 দ্বারা। ওকে, গেল এটা। তবে 15-র ক্ষেত্রে 1 এবং 15 এই দুটো আমরা বিবেচনা করব না, 27-এর ক্ষেত্রেও তাই। 27কে কী কী দ্বারা ভাগ করা যায়? 27কে 1 দ্বারা যায়, 3 দ্বারা যায়, এরপরে 9 দ্বারা যায়, তাই না? এরপরে 27 দ্বারা যায়। তো সেক্ষেত্রে আমরা কী কী বিবেচনা করব না? 1 এবং 27। তার মানে প্রত্যেকটা সংখ্যারই উৎপাদক হচ্ছে 1 এবং ওই সংখ্যাটা নিজে। এক্ষেত্রে খেয়াল করে দেখেন তো 3 5 এবং 3 9 এই দুটোর মধ্যে মিল আছে কিনা? যে কোনোটাতে অবশ্যই 3 3-এ মিল আছে। যদি মিল থাকে তাহলে এরা পরস্পর সহমৌলিক হবে না, তাহলে এইটা উত্তর নয়। এরপরে এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব। তাহলে 6-এর কী কী উৎপাদক আছে? আমি বলেছি 1 এবং 6 বাদ দিয়ে, তার মানে 3 আছে আর 2 আছে। খেয়াল করে দেখেন 6-এর আর 9-এর কী কী আছে উৎপাদক? 1 এবং 9 বাদ দিয়ে 3 আছে, তাহলে মিলে যাচ্ছে 3 আর 3, তার মানে এটাও উত্তর হবে না। এরপরে এটা আসেন, 7-এর কী কী উৎপাদক আছে বলেন তো দেখি? 7-এর উৎপাদক আছে 1 এবং 7, আর 28-এর উৎপাদক আছে 1 এবং 2 এবং 4, আরও কত রয়েছে? 4 7 28, 7 রয়েছে, 14 রয়েছে এবং কত? 28 রয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি এক্ষেত্রে 1 আর 28 বিবেচনা না করি, কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটি বাদে অন্য কোনো উৎপাদক দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে যেমন 7 আর 7 মিল রয়েছে এক্ষেত্রে, তার মানে এক্ষেত্রেও একটা আমরা মিল বিবেচনা করছি। তো এখন দেখি আপাত দৃষ্টিতে এই 8 আর 21-এর মধ্যে কোনো মিল আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8-এর উৎপাদক হচ্ছে 1 2 4 এবং 8, আর 21-এর উৎপাদক কি? 1 3 7 এবং 21, এছাড়া তো নেই, তাই না? তাহলে আমরা এই দুটোকে বিবেচনা করি না সাধারণত। যদি আমরা 1 আমরা বিবেচনা করি না, 1কে আমরা বাদ দিলাম, তাহলে এই 3টা আর এই 3টা এর মধ্যে কোনো কিছু কি মিল রয়েছে? অবশ্যই কোনো মিল নেই। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেক্ষেত্রে আমি যে শুরুতে বললাম যে 1 এবং ওই সংখ্যা আপনারা বিবেচনা করবেন না, ওকে, এটা আংশিক কিছুটা ভুল সেই কথাটা। কারণ হচ্ছে 1 আপনাদের বিবেচনা করতে হবে এবং যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা সহ আপনারা বিবেচনা করবেন, না হলে কিন্তু এক্ষেত্রে আপনাদের একটু কনফিউশনের সৃষ্টি হতে পারে। তার মানে সহমৌলিক সংখ্যা হচ্ছে যে দুটি সংখ্যার যে সাধারণ উৎপাদকগুলো রয়েছে সেগুলো যেন মিল না হয়। ওকে, অর্থাৎ দুটি সংখ্যার যেন কোনো সাধারণ উৎপাদক না থাকে এবং ইউনিক উৎপাদকগুলো যেন হয়। 8-এর উৎপাদক 2 4 8 এবং 21-এর উৎপাদক 3 7 21, এদের মধ্যে কোনো মিল নেই, তাই এরা পরস্পর সহমৌলিক। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? এবং আরও একভাবে আমরা বলতে পারি, যদি লসাগু গসাগু সম্পর্কে আমাদের ভালো এবং স্বচ্ছ বা ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আমরা বলতে পারি যে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলেই কেবল তারা পরস্পর সহমৌলিক। তো যা হোক, যারা গসাগু ভালো বোঝেন তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, নচেত আপনারা এভাবে যাচাই করেই কিন্তু বুঝতে পারবেন যে কোনটা সহমৌলিক আর কোনটা সহমৌলিক নয়। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি। এটা 14তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2017-র একটা অঙ্ক। বলা হচ্ছে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত। তো নিশ্চয়ই আপনারা অঙ্কটা করতে পারবেন। আমি কিন্তু একটু আগেই এ ধরনের একটা অঙ্ক আলোচনা করেছি। তো অবশ্যই অঙ্কটা করার পর অ্যান্সার আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015-তে এসেছে। সসীম, অসীম, সংযোগ নাকি সেট, এটা এইচডাব্লিউ বি। অবশ্যই আপনারা এই অঙ্কটার অ্যান্সার না জানলে অবশ্যই আপনারা সার্চ করবেন, সার্চ করে বা অঙ্কটা করার চেষ্টা করবেন যে কোনোভাবে হোক। মৌলিক সংখ্যার সেট কীরকম সেট, তো আমি একটু ক্লু দেই যে মৌলিক সংখ্যা কি কোনো দিন শেষ হয়। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে মৌলিক সংখ্যা কোনো দিন শেষ হয় কি না। তাহলে সেইভাবেই আপনাদের অ্যান্সারটা করতে হবে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক, স্কুল পর্যায়ের। 72, 87, 63 কোনোটিই নয়। নিশ্চয়ই একটু আগে আপনারা মৌলিক সংখ্যার চার্টটা মনে রেখেছেন। সেই চার্ট থেকে কিন্তু আপনাদের এই অঙ্কটা বের করতে হবে। যদি না থাকে তাহলে উত্তর কোনোটিই নয়, আর যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্কই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে এইচডাব্লিউ সি, এইচডাব্লিউ বি, এইচডাব্লিউ এ এর অ্যান্সারগুলো কোনটি হবে। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। বাস্তব সংখ্যার পরে আমাদের আলোচ্য বিষয় ছিল লসাগু ও গসাগু। তো এবার আমরা লসাগু গসাগু সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রগুলো একটু দেখব। দেখার পরে আমরা বেশ কয়েকটা অঙ্ক লসাগু গসাগু থেকে প্র্যাকটিস করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লসাগু ও গসাগু সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রাবলী। প্রথমে ক নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু, অথবা বলা হচ্ছে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। এটা হচ্ছে প্রথম সূত্র। এবং ক আর গ এই দুটো সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লসাগু ইকুয়াল অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু, অথবা আমরা বলতে পারি অনুপাত দ্বয়ের গুণফল ইকুয়াল লসাগু ভাগ গসাগু, যে কোনোটা বলা যেতে পারে। আর খ নম্বর সূত্রটা হচ্ছে ভগ্নাংশের অঙ্কগুলোর লসাগু গসাগু করার সূত্র। এই দুটো সূত্র থেকে অঙ্ক কম আসে, তবে ক এবং গ এই দুটো সূত্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক আমরা আসতে দেখি চাকরির পরীক্ষায়। তো এই দুটো সূত্র থেকে আমরা বেশ কিছু অঙ্ক শুরুতেই প্র্যাকটিস করব। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 288 এবং 12। একটি সংখ্যা 36 হলে অপরটি কত। 96, 72, 92 কোনোটিই নয়। তো আমরা অঙ্কটা কিভাবে করব, একটু আগেই যে সূত্র বা যে রুলটা আমি আপনাদেরকে দেখালাম সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। ওকে, তো আমি কিন্তু একেবারেই শর্ট ফর্ম ব্যবহার করছি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। ওকে, আমি এটা গটা একটু ভালো করে লিখে দিচ্ছি। তো দেখেন এখানে তাহলে কি হচ্ছে এই অঙ্কটাতে, বা আমাদের কি কি দেওয়া আছে। বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু। লসাগু হচ্ছে 288, গসাগু হচ্ছে 12। একটি সংখ্যা 36 হলে অপরটা কত, তার মানে আমাদের অপরটা বের করতে বলেছে। তাহলে একটা সংখ্যা 36, তাহলে একটি সংখ্যার জায়গায় 36 লিখলাম, অপর সংখ্যার জায়গায় অপর সংখ্যা রাখলাম। লসাগু হচ্ছে 288, বসাই দিলাম 288 ইন্টু গসাগু কত, গসাগু হচ্ছে 12, 12 বসাই দিলাম গসাগুর জায়গায়। ওকে, মান বসানো শেষ। তাহলে এবার আমরা অপর সংখ্যা বের করব। তাহলে অপর সংখ্যা ইকুয়াল, তাহলে 288 ইন্টু 12 ভাগ কত, ভাগ হচ্ছে 36। যদি আমরা কাটাকাটি করি 3 12 36, 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি 3 9 27, থাকলো 1 18, 3 6 18, তাহলে 96 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 96। তো ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 480, সংখ্যাদ্বয়ের গসাগু 12, এদের লসাগু কত। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রথমে যে সূত্রটা লিখেছি সেই সূত্রটারই একটা ভিন্ন রূপ হচ্ছে এটা। তো একটি সংখ্যা গুণন অপর সংখ্যা না লিখে আমরা বলতে পারি দুটি সংখ্যার গুণফল। তাহলে সূত্রটা আমরা এভাবেও লিখতে পারি। কিভাবে সেটা আমরা লিখতে পারি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণন হচ্ছে গসাগু। তাহলে কি দেওয়া আছে, আমাদের কিন্তু দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 480, তাহলে আমরা দিলাম 480 ইকুয়াল সংখ্যাদ্বয়ের গসাগু 12, তাহলে লসাগু কত, তাহলে লসাগু বের করতে বলেছে, লসাগু রাখলাম ইন্টু গসাগু হচ্ছে 12 দিয়ে দিলাম। তাহলে বলেন তো দেখি, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি
মানে 12 ইন্টু ল ইকুয়াল হচ্ছে লতে লসাগু 480। পুরো জিনিসটা আমি বাম ডান করলাম। তাহলে সুতরাং লসাগু ইকুয়াল উপরে 480, তার নিচে কি, তার নিচে হচ্ছে 12। ওকে, তাহলে 12 দিয়ে যদি 480কে কাটা হয় 4 12 48 আর 0 আমরা দিয়ে দিলাম। তাহলে অবশ্যই খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। তো একটু বলি, যাদের এই জায়গায় স্থানান্তরে প্রবলেম হচ্ছে, যে এই জিনিসটা রয়েছে, এই যে পুরো এই জিনিসটা রয়েছে, এটা তো এই দিকে চলে আসলো, তাই না? তাহলে চিহ্ন কেন পরিবর্তন হলো না? আবার এটা যে এই দিকে চলে আসলো, তাহলে চিহ্ন কেন পরিবর্তন হলো না? মনে রাখবেন, পুরো জিনিসটাই যদি স্থানান্তর হয়ে যায় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? ওকে, তো এটা হচ্ছে লসাগু গসাগু এবং এখানে অনুপাত দেওয়া আছে। তাহলে লসাগু বের করতে বলেছে, গসাগু দেওয়া আছে এবং অনুপাতও দেওয়া আছে আমাদের। তাহলে এই ধরনের অঙ্ক আমরা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারি। সূত্রটা কি বলেন তো দেখি? সূত্রটা হচ্ছে, আমরা বলতে পারি যে এভাবে আমাদের সূত্রটা লেখা ছিল যে লসাগু ইকুয়াল, আমরা কি বলেছি, অনুপাত দ্বয়ের গুণফল। আমি একটু লিখি, অনুপাত দ্বয়ের কি ফল বলেন তো দেখি? গুণফল গুণন হচ্ছে গসাগু। এই সূত্রটা কিন্তু আমাদের লেখা ছিল যে লসাগু ইকুয়াল অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু, অথবা আমরা বলতে পারি অনুপাত দ্বয়ের গুণফল ইকুয়াল লসাগু ভাগ গসাগু, এটাও আমরা বলতে পারি। তাহলে লসাগু যেহেতু বের করতে বলেছে সরাসরি, তাহলে অনুপাত দ্বয়ের গুণফল কত? 5 6 কত? 30, গুণন গসাগু কত? গসাগু হচ্ছে 4, তাহলে 4 দিয়ে দিলাম। তাহলে 4 আর 30 গুণ করলে কত হয়? 120। তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার হচ্ছে 120। তার মানে যদি কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকে, তাহলে খেয়াল করেন, যদি কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে আর লসাগু বের করতে বলে, তাহলে আপনারা মুহূর্তের মধ্যে উত্তর পেয়ে যাবেন। সবগুলো সংখ্যা গুণ করে দেবেন, অর্থাৎ 5 গুণন 6 গুণন 4, তাহলে 5 6 30, 4 30 120। আপনারা মুহূর্তের মধ্যে উত্তরটা দাগিয়ে ফেলবেন এবং দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা উত্তরটা বলে দিতে পারবেন। আচ্ছা, এমন যদি হয় যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং এখানে গসাগু না দিয়ে লসাগু দেওয়া আছে এবং গসাগু বের করতে বলেছে, তারপরেও আমরা একটু বামেরটা ডানে, মানে ডান বাম একটু চেঞ্জ করে আমরা অবশ্যই অ্যান্সারটা বের করে ফেলতে পারি। তো এবার আমরা সেরকম একটা অঙ্কই দেখব। দুটি সংখ্যার অনুপাত 7:8 এবং তাদের লসাগু 280 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো যেমনটা বলেছিলাম যে যদি লসাগু দেওয়া থাকে এবং গসাগু বের করতে বলে আর সামনে যদি অনুপাত থাকে, তাহলে আপনারা কি করবেন? তো একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু। আচ্ছা, খেয়াল করে দেখেন তো দেখি সূত্রটা এটা ছিল কিনা। অনুপাত দ্বয়ের গুণফল গুণন কি ছিল বলেন তো? গসাগু ইকুয়াল ছিল লসাগু। আচ্ছা, আমি যদি এইটাকে এই দিক থেকে কেটে দেই, তাহলে বলেন তো গসাগুটা নিচে চলে যায় কিনা? অবশ্যই। মানে এগুলো হচ্ছে কি, আমরা এদিক ওদিক একটু করতে পারি। এদিক ওদিক করলে আমাদের কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ গুণ ছিল ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। আচ্ছা, আবার যদি আমি এরকমটা করি যে ধরেন এর নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা লসাগু গুণ আর অনুপাত দ্বয়ের গুণফল দ্বারা গসাগুকে গুণ। আমি চাইলে এমনটাও করতে পারি, তাই না? আচ্ছা, যদি আমরা এখানে এগুলো এভাবে না দিয়ে আমরা একটু মুছে দিচ্ছি, আমরা মনে করেন এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করছি যে গসাগু গুণন অনুপাত দ্বয়ের গুণফল ইকুয়াল টু যদি লসাগু হয়, তাহলে আমরা এক কাজ করতে পারি যে এই গসাগুটা যদি আমরা কেটে দেই, অর্থাৎ আমরা আগের অবস্থায় যদি চিন্তা করি যে এখানে ধরেন গসাগু আছে, আমরা বের করতে চাই কি? গসাগুই বের করতে চাই। তো আমরা যদি গসাগু বের করতে চাই, বলেন তো দেখি, এই যে এখানকার যে জিনিসটা রয়েছে, অর্থাৎ অনুপাত দ্বয়ের গুণফল যে জিনিসটা আছে, সেটা তো লসাগুর নিচে চলে আসবে, তাই না? আমি এত বড় আলোচনা করছি কারণ হচ্ছে যে কোনোটা তো আসতে পারে। তাহলে বা আমি এবার গসাগু বের করতে চাই, দেখেন এখানে গসাগু বের করতে বলেছে, তাহলে গসাগু ইকুয়াল উপরে লসাগু আর নিচে কি? নিচে হচ্ছে ওই অনুপাত দ্বয়ের গুণফল ইকুয়াল। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে আমাদের 280, তাহলে উপরে আমরা 280 বসাই দিলাম। আর অনুপাত দ্বয়ের গুণফল কত? অনুপাত দ্বয়ের গুণফল হচ্ছে 7 গুণন 8 বা 7 8 56, তাহলে আমরা 7 গুণন 8ই রেখে দিচ্ছি। তাহলে আমি যদি কাটাকাটি করি, তাহলে 4 7 28 থাকলো
শূন্য বসাই দিলাম, শূন্য আর 8 দ্বারা যদি 40কে কাটি, 5 8 40, তাহলে 5, তার মানে গসাগু হচ্ছে 5 বা 5, অর্থাৎ খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। দেখেন, তো এইভাবে আপনাদেরকে বুঝে বুঝে অঙ্ক করতে হবে, অর্থাৎ বাম থেকে ডানে যদি যায়, গুণ আকারের কোনো সংখ্যা থাকে বামে, তাহলে ডান দিকে গেলে ভাগ হয়ে যায়। ওকে, এইভাবেই কিন্তু ক্যালকুলেশনগুলো আমাদের পরীক্ষায় মানে করতে হবে। এবার যদি কোনো অঙ্কে বলা থাকে যে লসগু এত, গসাগু এত, অনুপাত দ্বয়ের গুণফল কত, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু ব্যতিক্রম হয়ে যাবে বিষয়টা। ওইরকম অঙ্ক সাধারণত আসে না, তবে হচ্ছে একটু ডিফারেন্টভাবে আসতে পারে এই অঙ্কগুলো। যেমন ধরেন দুটি সংখ্যার অনুপাত এত দেওয়া থাকলো, তাদের লসাগু হচ্ছে এত, তাহলে একটি সংখ্যা কত বা অপর সংখ্যাটা কত, এরকম অঙ্কও কিন্তু আসতে পারে। তো সেই ধরনের অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হবে, তো আমরা সেই ধাঁচটা এবার একটু প্র্যাকটিস করব। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180। সংখ্যা দুটি কি কি? 70, 60, 60, 50, 50, 40, 45, 60। ওকে, তাহলে অঙ্কের তথ্য কি দেওয়া আছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। খেয়াল করেন যে অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের লসাগু। আচ্ছা, তাদের বলতে কাদের বলেন তো দেখি? এই যে 3 আর 4 এদের, তার মানে 3 আর 4 তো সংখ্যা না, এদের নিশ্চয়ই কোনো বড় সংখ্যা ছিল, এরা অনুপাত করে ছোট হয়েছে। তো আমরা ধরে নিতে পারি যে ধরি একটা সংখ্যা হচ্ছে 3x এবং আরেকটা সংখ্যা হচ্ছে 4x। ওকে, 3x হচ্ছে এটা, 4x হচ্ছে এটা। আমরা শুরুতে কী করলাম? আমরা ধরে নিলাম যে ধরি একটা 3x আর একটা 4x, তাদের লসাগু 180। আচ্ছা বলেন তো 3x আর 4x এর লসাগু কত হয়? তাহলে আমরা একটু লসাগু করি ইউক্লিডীয় মেথডে। তাহলে x কমন থাকলো 3, থাকলো 4, তাহলে 3 4 12x। তার মানে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 12x ইকুয়াল টু আমাদের 180 দেওয়া আছে। খেয়াল করে দেখেন, অঙ্কে কিন্তু এভাবেই ট্রিক্স অবলম্বন করতে হয় এবং অঙ্কটা এভাবেই ধরতে হয়। তাহলে x ইকুয়াল টু উপরে 180, তার নিচে কত? 12, তাহলে 12 1 12 থাকলো 6, তাহলে 5 12 60, তার মানে x এর মান আমরা কত পেলাম? 15। তাহলে কি বলেছে? সংখ্যা দুটি কি কি? তাহলে 3x কে মানে x এর মান 15, তাহলে 3x মানে 3 15 45, আর x এর মান 15, আর 4 15 কত? 4 15 60, তার মানে একটা 45 আর একটা 60। তাহলে কোনটাও সঠিক উত্তর? অবশ্যই ঘ নম্বরটা সঠিক উত্তর। সংখ্যা দুটি হচ্ছে একটা 45 আর একটা 60। তো এইভাবে আপনাদেরকে বুঝে বুঝে অঙ্ক করতে হবে। তো এরপরে আমরা এই যে লসাগু গসাগুর যে অঙ্কগুলো রয়েছে এগুলোর হোমওয়ার্কে চলে যাচ্ছে। ডি নম্বর হোমওয়ার্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? অবশ্যই এতক্ষণ যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা করতে পারবেন। তো অবশ্যই ডি নম্বর অঙ্কটার অ্যান্সার আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন যে অ্যান্সারটা কত হচ্ছে। এই অঙ্কটা দেখেন কিছুটা কঠিন। এই অঙ্কটা বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? তো আমি আগেই বলেছি কিছুটা কঠিন এই অঙ্কটা। যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ম্যাথের দক্ষতা হচ্ছে অনেকটা ভালো বলে প্রতীয়মান হবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন আমরা বাস্তব সংখ্যা এবং লসাগু গসাগুর বেশ কয়েকটা অঙ্ক করেছি এবং বেশ কিছু অঙ্ক আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশের আমরা অঙ্কগুলো এবারে দেখব। 9 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? আমি আবার পড়ছি, 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তাহলে কি কি বলা হচ্ছে? 1/3, 2/3, 1/4, 3/4। ওকে, তো আমরা যদি মিনিটে বের করি যে 1 ঘন্টা 40 মিনিট হচ্ছে মানে কত মিনিট আর 5 ঘন্টা মানে কত মিনিট, তাহলে বলেন তো দেখি 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট, তাহলে 60 আর 40 মোট 100 মিনিট। এখানে আমরা পেলাম কত? এখান থেকে এই পর্যন্ত 100 মিনিট। এবার 5 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে যেহেতু 60 মিনিট, তাহলে 5 ঘন্টা মানে 5 6 30, তার মানে 300 মিনিট। তার মানে যেহেতু আমাদেরকে বলেছে যে এইটার কত অংশ, তার মানে আমরা এই 100-র নিচে কাকে বিবেচনা করব? 300-কে। যদি আমরা 2 0 2 0 কেটে দেই তাহলে থাকে উপরে 1, তার নিচে 3, তার মানে আমি নিঃসন্দেহে বলতে পারি 3-এর 1 অংশ। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? 3-এর 1 অংশ। এইভাবেই আপনাদের ভগ্নাংশ টাইপের এই অঙ্কগুলোর উত্তর বের করতে হবে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো ব্যক্তি সম্পত্তির 3-এর 2 অংশ পুত্রকে এবং 3-এর 1 অংশ কন্যাকে দিলেন। কন্যা 1500 টাকা কম পেল, সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
তো আমরা ধরে নিলাম যে সম্পূর্ণ সম্পত্তির মূল্য হচ্ছে এক্স টাকা। আমরা এটা কিন্তু ধরে নিলাম যে ধরি সম্পূর্ণ সম্পত্তির মূল্য হচ্ছে কত টাকা, এক্স টাকা। আমরা এটা ধরে নিচ্ছি। তাহলে ওই সম্পূর্ণ সম্পত্তির কত অংশ পুত্রকে দিয়েছেন, তার মানে এক্স এর 3/2 অংশ। তার মানে এক্স এর 3/2 অংশ মানে 2x ভাগ হচ্ছে 3। নিশ্চয়ই আপনারা বোঝেন এটা কিন্তু পুত্র পেয়েছে, তার মানে এটা হচ্ছে পুত্রের অংশটা। এবার আমাদের 3/1 অংশ কন্যাকে দিলেন। আচ্ছা, কন্যা পেয়েছে এক্স এর 3/1 অংশ, তার মানে এক্স ভাগ 3, এটা হচ্ছে কন্যা পেয়েছে। তার মানে আমরা বলতে পারি যে 3x ভাগ 3 অংশ কন্যা পেয়েছে এবং 2x ভাগ 3 অংশ পুত্র পেয়েছে ওই এক্স এর, তাই না? এবার বলেছে কন্যা 1500 টাকা কম পেল। তার মানে আমরা প্রশ্ন মতে কি বিল্ড আপ করতে পারি যে এই যে পুত্রের যে টাকাটা আছে তার থেকে যদি আমরা কন্যার টাকাটা বিয়োগ করি তাহলে আমরা 1500 টাকা পাবো। এইটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কন্যা 1500 টাকা কম পাওয়ার অর্থ পুত্র থেকে কন্যা মাইনাস করলে যেটা হবে সেটা, মানে পুত্রের টাকা আর কন্যার টাকা মাইনাস করলে যেটা হবে সেটা। তাহলে খেয়াল করেন তো 3 এর লসাগু কত হয় 3, তাহলে উপরে 2x মাইনাস এক্স, তার মানে উপরে একটা এক্স থাকে, 2x থেকে একটা এক্স বাদ দিলে তাহলে ইকুয়াল টু কত 1500। তাহলে এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, 3 দ্বারা এটাকে গুণ, তাহলে সুতরাং x ইকুয়াল টু মানে 1 আর x গুণ করলে x, আর 3 আর 1500 গুণ করলে 3 5 মানে 3 15 4500। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর অপশনটা রাইট। তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য হচ্ছে 4500 টাকা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 11 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 7 ভাগ 17 এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3 ভাগ 5 হবে, মানে 5-এর 3 অংশ হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা ধরলাম যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। খেয়াল করেন এখানে কিন্তু আমরা লিখেই রেখেছি যে ধরি সংখ্যাটি এক্স। তাহলে আমরা প্রশ্ন মতে কি বিল্ড আপ করতে পারি যে এই 7 ভাগ 17, তাহলে 7 ভাগ 17 লিখলাম। এর হর কোনটা, হর হচ্ছে 17, 17-র সাথে আমরা এক্স যোগ করলাম, এবং লব কোনটা, লব হচ্ছে 7, তাহলে 7-এর সাথে এক্স যোগ করলাম। করার ফলে ভগ্নাংশটি কত হয় 3 ভাগ 5। 3 ভাগ 5 লিখে রাখলাম। এখন যদি আমরা এটার ক্যালকুলেশন এখানে করি তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি। 5 দ্বারা এটাকে গুণ করলে 5 7 35, আমরা একটু নিচের দিকে লিখি। তাহলে বা 5 দ্বারা এটাকে গুণ করলে 5 7 35 যোগ 5 দ্বারা এক্সকে গুণ করলে 5x ইকুয়াল 3 দ্বারা এটাকে গুণ করলে 3 17 51 প্লাস 3 দ্বারা এক্সকে গুণ করলে কত 3x। তাহলে বা আমরা বলতে পারি এইদিকের 5x, এই 3x এইদিকে আসলে মাইনাস 3x ইকুয়াল টু ওইদিকে 51 আছে, এই 35 এইদিকে গেলে মাইনাস 35 হয়ে যাচ্ছে। তাহলে বা 5x থেকে 3x বাদ দিলে 2x ইকুয়াল টু 35, আর এটা কত 51, তার মানে অবশ্যই 16 থাকে। তাহলে সুতরাং x ইকুয়াল টু 16কে 2 দ্বারা ভাগ করলে 8। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে হর এবং লবের সঙ্গে 8 যোগ করলে ভগ্নাংশটি 3 ভাগ 5 হবে বা 5-এর 3 অংশ হবে। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 12 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান। তাহলে আমরা কি ধরে নেই বলেন তো দেখি। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা বলি যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, যেখানে এখানে লিখাই রয়েছে। তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো সরাসরি যে কোন সংখ্যার 7-এর 2 অংশ। তাহলে আমরা বলতে পারি এক্স এর 7-এর 2 অংশ সমান 64 ইকুয়াল 64। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল। তাহলে বা এর মানে গুণ, তাহলে গুণ আকারে যদি থাকে 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x, তার নিচে কত 7 ইকুয়াল হচ্ছে 64। তাহলে বা 64-র নিচে 1 রয়েছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 2x ইকুয়াল টু আমরা 64 ইন্টু 7 বলতেই পারি। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা বলতে পারি 64 গুণন 7 উপরে, তার নিচে 2। এই যে গুণ আকারে আছে ভাগ হয়ে গেল, তাহলে 32 দুগুণ 64। তাহলে কত হবে x এর মান, 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 সাথে 21 আর 1 22, তাহলে 224। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর উত্তরটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন আমাদের এরপরের আলোচ্য বিষয় হচ্ছে ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়ম সম্পর্কে আমরা বেশ কিছু আলোচনা ইতিপূর্বে করেছি আপনাদের সাথে। তো দেখেন আমরা ঐকিক নিয়মের মানে প্রাথমিক আলোচনাটা করেছি, তবে ঐকিক নিয়মের যে বিস্তারিত যে নিয়মগুলো সেগুলো সম্পর্কে কিন্তু আপনাদের এখন পর্যন্ত জানানো হয়নি। তো বিস্তারিত নিয়ম নিয়ে আমি একটা ভিডিও পরবর্তী সময়ে আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই বর্তমান যে অঙ্কগুলো আমি শেখাচ্ছি সেই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। 13 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যদি 9 জন পুরুষ অথবা 15 জন মহিলা একটি কাজ 16 দিনে করতে পারে তবে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজ কত দিনে করতে পারবে।
25, 26, 27, 20। তো এই ধরনের অঙ্ক ঐকিক নিয়মের চাকরির পরীক্ষাগুলোতে বারবার আসতে দেখা যায় এবং পরীক্ষার হলে খুব দ্রুত আপনাদের ক্যালকুলেশন করতে প্রবলেম হয়। তো দেখেন বিষয়টা কি, যে যদি 9 জন পুরুষ অথবা, এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ক্রিটিক্যাল একটা জিনিস, অথবা 15 জন মহিলা, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে যে ওই একটা কাজ 16 দিনে করতে পারে। যদি 9 জন পুরুষ শুধু করে তাহলে 16 দিনে, অথবা পুরুষ বাদ দিয়ে যদি 15 জন মহিলা ওই কাজটা করে তাহলে 16 দিনে করতে পারবে। তার মানে আমরা বুঝতে পারছি যে মহিলাদের কাজ করার ক্ষমতা পুরুষদের তুলনায় কিছুটা কম। এই কারণে 15 জন মহিলা লাগছে ওই কাজটা করতে, আর যদি মহিলা কাজ না করে তাহলে 9 জন পুরুষই ওই কাজটা 16 দিনে করে ফেলতে পারে। এখন নিচে আর একটা কথা বলা হচ্ছে যে তবে 3 জন পুরুষ ও 7 জন মহিলা। তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে ও, এবার কিন্তু 3 জন পুরুষ আর 7 জন মহিলা উভয়ই কাজ করবে। বলছে কত দিনে করতে পারবে, তার মানে আমাদের কি বের করতে বলেছে? দিন বের করতে বলেছে। এখন আমরা প্রথম লাইন থেকে একটা বিষয় বলতে পারি যে 9 জন পুরুষ সমান 15 জন মহিলা। নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি, কেননা 9 জন পুরুষের কাজ 15 জন মহিলা করে, মানে একই কাজটা করতে পারে। তার মানে আমরা বলতে পারি যে 9 জন পুরুষ সমান 15 জন কি বলেন তো দেখি মহিলা। তাহলে একজন পুরুষ সমান কতজন মহিলা? নিঃসন্দেহে কম, তার মানে 15 ভাগ কত? 9। কম হলে ভাগ আর বেশি হলে গুণ। তাহলে 9 জন পুরুষ মানে 15 জন মহিলা, তাহলে একজন পুরুষ মানে কম জন মহিলা, তাই নয় কি? এই জন্য ভাগ হয়েছে। এবার এখানে কি বলা হচ্ছে যে 3 জন পুরুষ, তাহলে আমরা এবার 3 জন পুরুষটা বের করে নেব। তাহলে 3 জন পুরুষ মানে এবার একটু বেশি হবে, তার মানে 15 গুণন হচ্ছে 3 ভাগ কত? 9। তাহলে আমরা যদি কাটাকাটি করি 3 তিরিখা 9, 3 পাঁচে 15, তাহলে ইকুয়াল টু কয়জন হচ্ছে বলেন তো দেখি? 5। তার মানে 5 জন মহিলা। তাহলে আমরা বলতে পারি যে 3 জন পুরুষ মানে 5 জন মহিলা। তাহলে বলেন তো দেখি এই 3 জন পুরুষটা কেটে দিয়ে এখানে আমরা 5 জন মহিলা বলতে পারি কিনা? অবশ্যই। তার মানে আমরা মহিলা দিয়ে অঙ্কটাকে করব। তাহলে 5 জন মহিলা, 7 জন মহিলা, কয়জন মহিলা হলো? 12 জন। তাহলে 12 জন মহিলা ওই কাজ কত দিনে করতে পারবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব 15 জন মহিলা পারে 16 দিনে। তাহলে এখানে একটু অন্য কালার ব্যবহার করে আমরা লিখছি, আমরা লিখব যে 15 জন মহিলা একটা কাজ করতে পারে কত দিনে? 16 দিনে। তাহলে একজন মহিলা ওই কাজটা করতে পারবে কত দিনে? তাহলে একজন করতে বেশি দিন লাগবে, তার মানে বেশি মানে গুণ, তাহলে 16 গুণন 15। এবার 7 5 12 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারবে? তার মানে এবার কিছুটা সময় কম লাগবে, এই জন্য 12 দ্বারা এটাকে ভাগ হবে। আমি একবারই করে দিলাম। তাহলে 12 দ্বারা ভাগ করলে 3 4 12 থাকলো 4, তাহলে 4 4 16, আর 3 দিয়ে যদি 15কে কাটি 3 5 15, তাহলে 4 5 কত হয়? 4 5 20, তার মানে 20 দিন সময় লাগবে আমাদের। ঠিক আছে, তার মানে ঘ নম্বর অপশনটা অবশ্যই আমাদের রাইট। তো ঐকিক নিয়মের বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, যদি আপনারা ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই ঐকিক নিয়ম এর ভিডিও সিরিজগুলো আপনারা যদি চ্যানেলে খুঁজে পান তাহলে সিরিয়াল অনুযায়ী 3-4টা ভিডিও আপনারা দেখে নিতে পারেন, তাহলে এই বিষয়গুলো আপনাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। মেবি 4টা বা 5টা ভিডিও রয়েছে এই চ্যানেলে। ঠিক আছে, তো দেখেন এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তাহলে এবারে দেখেন 14 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। 14 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজ করতে কতদিন সময় লাগবে? 12, 8, 9 নাকি 7? তো আমি অঙ্কটা করে দিব না, এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। 14 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং অঙ্কটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু এই ধরনের অঙ্ক মাথায় থাকে না। যদি আপনারা না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। অঙ্ক কিন্তু সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আপনি ধরেন অঙ্ক খুবই ভালো পারেন, কিন্তু আপনার যদি প্র্যাকটিস না থাকে তাহলে কখনোই আপনি অঙ্কে ভালো করতে পারবেন না। ঠিক আছে, আপনার অবশ্যই প্র্যাকটিস প্রয়োজন রয়েছে। তো আমি আপনাদের একটা নম্বর দিয়ে দিচ্ছি, যদি আপনারা অনলাইনে আমার কাছে কেউ পড়তে চান তাহলে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন। ওকে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।